বিএনপি ৫ বছরের মেয়াদ শেষ করার আগেই আরেকটি জুলাই হতে পারে। ডক্টর আসিফ নজরুল হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। কত ধানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোল পাড় তৈরি করে দিচ্ছে বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছে। মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন, ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন। আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন, শিলংয়ে লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব? আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন, ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন, জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটালরানি ইন্ডিয়া ছিল, সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোডার চালাইছে, ফাঁসিবাদের সাথ দিয়ে আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারা পেটে দিল, আগে পাঠাচ্ছিল না। কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন। লঙ্কায় যে যায় সে রাবণ হয় কেন? রাবণ হওয়া ছাড়া কি আর কোনো উপায় তার নাই? মানে একটু যদি বলি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফিন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ তো আছেই, এগুলো সব বাকি। এই ট্রফিটা কিছুদিনের জন্য কি এনসিপি পেতে পারে না? কিছুদিনের জন্য কি জামাত পেতে পারে না? শুধু কি আপনারাই করেছেন এই যুদ্ধটা? এনসিপির কোনো দাম নেই, এনসিপির কোনো মূল্য নেই, জামাতের ইসলামের কোনো মূল্য নেই, বাংলাদেশের আপামর জনগণের কোনো মূল্য নেই। হ্যাঁ দর্শক, খেলা এবার জমে উঠেছে। হ্যাঁ, অলরেডি খেলা জমে উঠেছে। দর্শক, এখন তো দেখার পালা খেলা আসলে কোন দিকে যায়, আর এই খেলার মাঠে গোলটা আসলে কে দেয়। গোলটা কি জামাত দিবে নাকি বিএনপি দিবে? দর্শক, নতুন খেলা তৈরি হয়েছে। কি খেলা জমে উঠেছে এবং নতুন খেলা কি তৈরি হয়েছে সেটা পুরো ভিডিওটি দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। কিছুটা আন্দাজ করতে পেরেছেন ভিডিও শুরুতে দেখে, তাই না? তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলে আপনারা এই খেলার মূল মর্মটা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, ভিডিও শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল। একদম শেষ পর্যন্ত একটু দেখবেন, অনুরোধ রইল। দয়া করে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। হ্যাঁ, অন্তত শেষের অংশগুলো দেখে যাবেন। এজন্যই বলছি খেলা আছে ভাই ভিডিওর ভিতরে। হ্যাঁ, অনেক চমৎকার কিছু কথা আছে আজকের ভিডিওর শেষ মুহূর্তে, দেখে যাবেন। ডক্টর আসিফ নজরুল হাটে হাড়ি ভেঙেছে, ঠিক আছে, যার কারণে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে বিএনপি সরকার। কি হাটে হাড়ি ভেঙেছে আমি তো বললামই ভাই, ভিডিওর শেষ পর্যন্ত একটু দেখে যাবেন, শেষের ভিডিওটি দেখে যাবেন অন্তত। তো চলুন তাহলে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাই। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আজকে সংসদে একজন উপমন্ত্রী বগুড়ার, উনি একটা সুন্দর কথা বলেছেন। উনি ইতিহাস সম্পর্কে যাদের ধারণা নেই তারা ওনার এই বক্তব্যটা যদি শুনে থাকেন তাহলে আপনাদের মন ভরে যাবে। আপনারা অনেকে হয়তো জানেন না যে বিএনপি ৭১-এর যে যুদ্ধটা হয়েছিল, এটা ট্রফিটা বিএনপি পেয়েছে, এটা বিএনপির পাওনা, এটা আওয়ামী লীগের পাওনা নয়। আওয়ামী লীগ অহেতুক দাবি করছে, আওয়ামী লীগ অহেতুক বলছে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় বা তার আদেশে বাঙালি যুদ্ধ করতে নেমেছিল, ভুয়া। আসলে উনি সত্যটা আজকে উদ্ঘাটন করে দিয়েছেন। এটা জিয়াউর রহমান সাহেবের ডাকেই তখন মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি যে উনি কালুরঘাটে একটা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটাই ছিল আসল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষণ, এগুলো সব ভুয়া, এগুলো সব এখন ভুয়া হয়ে যাবে, এখন নতুন করে ইতিহাস লেখা হবে। এবং উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যতগুলো ট্রফি সবগুলো আছে আজকে বিএনপির ঘরে। যেমনটি ৭১-এর যে ট্রফিটা, এটা বিএনপি জয় করেছে, বিএনপি দেশ স্বাধীন করেছে। কিন্তু ভদ্রলোক হয়তো ভুলে গেছে সে ওই সময় বিএনপির জন্মই হয়নি, কারণ বিএনপির জন্ম হয়েছে 1979-এ আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 19৭১ সালে। তবে আমার মনে হয় উনি ভুল বলেনি, উনি বিএনপি বলতে উনি জিয়াউর রহমান সাহেবকে বুঝিয়েছেন যে জিয়াউর রহমান সাহেবের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাছে এই ট্রফিটা বিএনপির ঘরে গেছে। ভালো কথা। তারপর ৯০ একটা আন্দোলন হয়েছিল, এরশাদ আন্দোলন, আপনারা জানেন। ওই সময় আমরা ঢাকায় ছিলাম, আমরা তখন বুঝতাম, সব কিছু দেখতাম। তখন দেখতাম যে ওই হাইকোর্টের সামনে আপনাকে বিরাট বড় মঞ্চ করে দিনের পর দিন আন্দোলন হচ্ছে, গণজাগরণ মঞ্চ। সেখানে বিএনপি আছে, সেখানে আওয়ামী লীগ আছে, বাম দলরা আছে, সবাই আছে, বাংলাদেশের সমস্ত পার্টিরা আছে। কিন্তু আমাদের এই ভদ্রলোক, এই উপমন্ত্রী সাহেব বা প্রতিমন্ত্রী সাহেব বলে দিয়েছেন সেই ট্রফিটাও বিএনপির। কারণ তখন খালেদা জিয়ার ডাকেই এরশাদের পতন হয়েছিল এবং তারপর যে ইলেকশনটা হয়েছিল সেটাতে খালেদা জিয়া জিতে সরকার গঠন করেছিল, সেইটা বিএনপির ঘরে গেছে। মানে ফার্স্ট ট্রফি জিয়াউর রহমান বিএনপির ঘরে এনেছে 71-এ দেশ শাসন করে, দ্বিতীয় ট্রফি খালেদা ম্যাডাম এনেছে
এরশাদকে সরিয়ে। যদিও তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের ভূমিকা গৌণ ছিল, যেমনটি ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা গৌণ ছিল, জিয়াউর রহমানের একটা মানে মুখ্য ছিল, ঠিক তেমনি ৯০-এও এই খালেদা ম্যাডামের আন্দোলন ছিল মুখ্য এবং হাসিনাটা ছিল গৌণ। সেইভাবে দ্বিতীয় ট্রফিটাও বিএনপির ঘরে গেছে। তৃতীয় ট্রফিতে ২৪ আন্দোলন, এটাও বিএনপির জয়, কারণ তারেক রহমান সাহেব ডাক দিয়েছেন লন্ডন থেকে এবং তার ডাকেই ২৪-এর আন্দোলন সাকসেস হয়েছে। ২৪-এর যে ট্রফিটা সেটাও বিএনপির ঘরে গেছে। কিন্তু এখানে একটু আমি এই মন্ত্রী মহোদয়কে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই যে আপনাদের তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন না, উনি সরাসরি একটা ভিডিওতে বলেছেন তার কোনো অবদান নেই। একটু দেখুন। আপনি কি নিজেকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবাই করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবে মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। ২৪-এর ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমি একটা জিনিস খুব ভালো লাগলো যে বিএনপির অনেক নেতারাই বলছেন যে ২৪-এর গণ আন্দোলনে মাস্টারমাইন্ড ছিল তারেক রহমান সাহেব। তো তারেক রহমান সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো, এই সাংবাদিক মহোদয় জিজ্ঞেস করছিলেন বিবিসির, উনি কিন্তু স্টেট বলছেন না আমি সেটা বলিনি বা আমি সেটা করিনি, অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন। তারপরে আপনারা দেখুন তারেক রহমানের কথা আর তার দলের নেতাদের কথার মধ্যে কতটুকু পার্থক্য। তার মানে এই যে আজকে প্রতিমন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন যে ৩টি ট্রফি তাদের ঘরে এসছে, আমি ৭১-এর ট্রফিটাও দিয়ে দিলাম, ৯০-এর ট্রফিটাও দিয়ে দিলাম, ২৪-এর ট্রফিটা দিতে পারলাম না বলে দুঃখিত, কারণ ২৪-এর ট্রফিটা যে তারেক রহমান সাহেব নিজেই বলেছেন আমি এটার মাস্টারমাইন্ড ছিলাম না, এবং আপনাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা যখন বলছেন ছিলেন, তখন তারেক রহমানের কথাটাকে আমরা মূল্য দেবো, কারণ তারেক রহমান মিথ্যে বলেননি, উনি এইটা সুন্দর করে বলেছেন না আমি মাস্টারমাইন্ড ছিলাম না, তবে তার দান ছিল। এখন ঘটনা হচ্ছে এই যে ট্রফি, ঠিক আছে এটাও আপনারা নিয়ে নিলেন, এখন এই ৩টা ট্রফি নিয়ে আপনারা যে আলমারিতে সাজিয়ে রেখেছেন, এখন আমার প্রশ্ন আসছে যে এইগুলো তো আপনাদেরকে পীড়া দিবে এই জন্য যে তখন ৭১-এর ট্রফিটা বলবে ভাই তুমি যে আমাকে এখানে এসে বন্দি করে রেখেছো, এই ট্রফিটা তো তোমার একার প্রাপ্য নয়, কারণ জিয়াউর রহমান সাহেব একা তো দেশ স্বাধীন করেনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ছিল, অন্তত ৬ মাস আমাকে তার ঘরে থাকতে দাও। বলতে পারে, বললে আপনি কি করবেন? আপনাকে নিশ্চয়ই ট্রফিটা ৬ মাসের জন্য অন্তত হলেও আওয়ামী লীগের ঘরে দিতে পারি, মানলাম আওয়ামী লীগ কিচ্ছু করেনি, কিন্তু ছিল তো ভাই, ডাক তো দিয়েছিল বঙ্গবন্ধু ৭ই মার্চ, তারপর জিয়াউর রহমান সাহেব ডাক দিয়েছে, সেজন্য সে ট্রফি পাবার যোগ্য, কিন্তু সেটা ৬ মাসের জন্য। তারপর আসলে ৯০-এর ট্রফিটা যদিও আপনার ঘরে থাকবে এই জন্য যে আপনি বলছেন যে ৯০-এর ট্রফিটা আমরা পেয়েছি, খালেদা ম্যাডাম ওই ইলেকশনে জিতেছিল, শেখ হাসিনা জিতেনি, ঠিক আছে জেতেনি বলে তো তার যে আন্দোলন ছিল সেটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আওয়ামী লীগের তো প্রচুর মানে শ্রম শক্তি আন্দোলনে থাকা সবকিছুই ছিল, ঠিক আছে আপনারা জিতেছেন, ট্রফিটা নিয়ে গেছেন, ৬ মাসের জন্য কি এটা আওয়ামী লীগের ঘরে দেওয়া যায় না? দেওয়া যায়, দিতে হবে, নইলে আপনি অবিচার করছেন। তারপরে হলো ২৪-এর ট্রফি তো আপনাদের প্রধান নেতা বলছেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না এটার মাস্টারমাইন্ড না, তবু আপনারা বলছেন যেটা আপনাদের জয়, মানে বিএনপি এই ২৪টাকে ওন করছে এবং বিএনপি উইন করেছে। তো ওন করে যখন আপনি উইন করেছেন তো আপনি নিয়ে নিলেন ট্রফিটা। তো এই যে ছাত্রগুলা, এই যে এনসিপি বলেন বা জামাত বলেন, শিবির বলেন, আর বাংলাদেশের যে লাখো জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেটা দিনমজুর থেকে শুরু করে রিক্সাওয়ালা, দরিদ্র মানুষ, দোকানদার, স্কুলের স্টুডেন্ট, টিচার, অফিসের চাকরিজীবী, তারা কি এই ট্রফিটাকে একটু ছোঁয়ার অধিকার রাখে না? আপনি তো একা, আপনি যদি বলেন ঠিক আছে বললাম তারেক রহমান সাহেব বলছে, উনি বলেননি যে উনি এই আন্দোলনের মাস্টারমাইন্ড, কিন্তু আপনার নেতারা বলছেন আপনারা এই মাস্টারমাইন্ড, ঠিক আছে আপনাদের কাছে রাখুন। তাহলে এই ট্রফিটা কিছুদিনের জন্য কি এনসিপি পেতে পারে না? কিছুদিনের জন্য কি জামাত পেতে পারে না? শুধু কি আপনারাই করেছেন এই যুদ্ধটা? এনসিপির কোনো দাম নেই, এনসিপির কোনো মূল্য নেই, জামাতের ইসলামের কোনো মূল্য নেই, বাংলাদেশের আপামর জনগণের কোনো মূল্য নেই? আছে তো ভাই। তাহলে এই ট্রফিটাকে কি করতে হবে? প্রথম ট্রফিটা ৬ মাস আওয়ামী লীগের ঘরে দিতে হবে, আর দ্বিতীয়টাও ৬ মাস শেখ হাসিনার কাছে দিতে হবে, আর তৃতীয় ট্রফিটা ৬ মাস আপনারা রাখুন, যেহেতু আপনারা বলছেন, যদি আপনাদের নেতা বলছেন না, আপনারা বলছেন আপনারা এই দল এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছেন, এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন বা এই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছেন, আপনারা ৬ মাস রাখেন, আর ৬ মাস কোনো একটা জায়গায় রাখেন, বাংলাদেশের মানুষ এসে একটু ছুঁয়ে দেখবে যে আমরাও এই যুদ্ধে ছিলাম। এভাবে অস্বীকার করেন না। ৭১কে অস্বীকার করছেন, ৭১ সম্পর্কে এই প্রজন্মের অনেকেই জানে না অনেক কিছু, এই প্রজন্মের যারা জেএনজি তারা এত কিছু হয়তো শুনেছে, তারা ফিলও করতে পারবে না। ৯০-ও তারা খুব একটা দেখেনি, কিন্তু ২৪ তারা দেখেছে, ২৪ তারা তরতাজা তারা দেখেছে, তাদের চোখের সামনে ২৪-এর আন্দোলন হয়েছে। তারা কিন্তু বিশ্বাস করবে না যে আপনারাই ২৪টাকে ওন করেন এবং আপনারাই ২৪টাকে উইন করেছেন। এরা মানবে না, এদেরকে ধোকাবাজি করলে আপনারা বরঞ্চ উল্টাপাল্টা কমেন্ট শুনবেন, গালাগালি শুনবেন, কোনো দরকার নেই। আপনারা একটা জায়গা ঠিক করে এই যে 24-এর ট্রফিটা এমন জায়গায় লিখে দেন, এবং ওখানে লিখে দেন এটা বিএনপির মাধ্যমে বাংলাদেশের জনগণের জয়, তাহলে অন্তত ইজ্জতটা বাঁচবে। ডক্টর আসিফ নজরুল হাটে হাড়ি ভেঙে দিচ্ছে, কত ধানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল
সাক্ষাৎকার দিয়ে তোলপাড় তৈরি করে দিচ্ছে। বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছে। দেখেন, আসিফ নজরুল্লাহ গভীর জালে মাছ। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটি শাহরিয়ার কবিরের লোক ছিলেন, অধ্যাপক গোলাম আজমের প্রতীকী ফাঁসি দিয়েছে। সেই আসিফ নজরুল একটা পর্যায়ে এসে গোলাম আজমের প্রশংসা করেন এবং জামাতের প্রশংসা পঞ্চমুখ। এরা কতটা গভীর জলের মাছ এটার মাধ্যমে বোঝা যায়। দর্শক, এই আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই ছাত্র শক্তি যাদের নেতৃত্বে বেসিক্যালি আমাদের 24-এর বিপ্লব হয়েছে, এই ছাত্র শক্তিকে প্যাট্রোনাইজ করতেন আসিফ নজরুল। এবং কেউ উপদেষ্টা হবে কি এগুলো ঠিক করা, এবং শিক্ষার্থীরা একটা সময় আসিফ নজরুলের উপর সিরিয়াসলি নির্ভর করতেন। স্যার আপনি যা বলেন, স্যার কি করা যায়, স্যার কি করা যায়, আসিফ নজরুল বুদ্ধি দিতেন। এক পর্যায়ে হাসিনা পতন হলো, আসিফ নজরুল তিনি উপদেষ্টা তো হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার লাইনেও ছিলেন। অতএব আসিফ নজরুল ছোটখাটো কিছু না, এবং আসিফ নজরুল কিন্তু পালায়নি এবং পালাবে না। আসিফ নজরুলের শেকড় বাংলাদেশে কতটা গভীর আমি একটু বুঝাই আপনাদেরকে। এরা কারা? এরা হচ্ছে ওই যে প্রথম আলো ডেইলি স্টার, রেজিম যায় রেজিম আসে, বিএনপি জামাত আসে যায়, আওয়ামী লীগ পালায়, কিন্তু প্রথম আলোর কিছু হয় না। প্রথম আলো এমন শক্তি, জামাতকে ধুয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী হত্যাযোগ্য করে তোলে, জামাতকে হত্যা করার ন্যারেটিভ উৎপাদন করে এই প্রথম আলো, আর জামাত সেই প্রথম আলোর পক্ষে কান্নাকাটি করে। তাহলে বুঝেন যে প্রথম আলোর পাওয়ারটা কি। এই প্রথম আলোতে যারা আগুন দেয়, পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পেরেছেন, কিন্তু প্রথম আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে যারা, তাদেরও শাস্তি হয়েছে, তারাও গ্রেপ্তার হয়েছে। এই প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করেছে, আধিপত্যবাদের দালালি করেছে, যা ইচ্ছা তা করেছে, তাদের স্বতন্ত্র রাজনীতি আছে, ছিল, 111 ঘটিয়েছে, কিন্তু তারপরও প্রথম আলোকে কেউ কিছু করতে পারছে না। 111 কুশীলভরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজা নামের কিচ্ছু হবে না। রাষ্ট্রে এটা দুঃখজনক, কিন্তু এটা বাস্তবতা। রাষ্ট্রে কিছু কিছু অর্গান আছে, উপাদান আছে, যাদেরকে কেউ কিছু করতে পারে না। জামাত ক্ষমতায় আসলেও ওই প্রথম আলোকে আব্বা আব্বা বলে ফুল দিয়ে আসতে হবে। সারা জীবন জামাত শিবিরকে কিভাবে উপস্থাপন করেছে, কতটা নোংরা ভাবে, আর সেই জামাত শিবির প্রথম আলোর প্রতি হুমড়ি খেয়ে পড়ে, স্যার 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 স্যার। প্রথম আলো যদি দাওয়াত দেয় জামাতের কাউকে সাক্ষাৎকার নিচ্ছে, খুশিতে খুশি, খুশিতে কত কত। তো দর্শক, এই প্রথম আলো যেরকম বাংলাদেশে মহান শক্তি, অধারা শক্তি, ঠিক তো আসিফ নজরুল এরকম অধারা শক্তি, ওই একই গ্রুপের লোক। সরকার আসবে যাবে, পালাবে। হাসিনা ছিল, এখন নাই, পালিয়েছে। ইউনূস সরকার এসেছিল, ইউনূস নাই। বিএনপি সরকার এসেছে, বিএনপি এক পর্যায়ে থাকবে না, জামাত আসবে, কিন্তু আসিফ নজরুল্লাহ থাকবেন। আসিফ নজরুলদের কিছু হবে না। এই হচ্ছে আসিফ নজরুলের শক্তি। এই আসিফ নজরুল তিনি বিএনপি সরকার যে প্রতারণা করছে, এবং ইউনূস সরকার তাকে না জানিয়ে কোন জায়গায় কি প্রতারণা করেছে সব খোলামেলা আলোচনা শুরু করছে। এর মানে সব গোমর ফাঁস করে দিয়ে আসিফ নজরুল ব্যাপকভাবে আলোচিত থাকবেন। দেখবেন যে ইউনূসও এক পর্যায়ে নিষ্ক্রিয়, ইউনূস কোথায় কি কোন অফিসে কোন বাড়িতে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আসিফ নজরুলকে আপনি সব জায়গায় প্রাসঙ্গিক করেন। ফেসবুকে আলোচনা দেখবেন আসিফ নজরুল, টক শোতে আলোচনার এজেন্ডা আসিফ নজরুল। এরপরে আসিফ নজরুল চাকরিতেও যাবেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করবেন, সব ঠিকঠাক থাকবে। আসিফ নজরুল সবচেয়ে বেশি আলোচিত হবেন, এটা বলা যায়। তো দর্শক দেখেন আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। আমরা একের পর এক উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালত বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে উল্লেখ কয়েকটি। দেখেন আসলেই আসিফ নজরুলদের হাজারো সমালোচনা সত্ত্বেও আসিফ নজরুলরা যা করেছেন, যতটুকু সংস্কার করেছে, পুরো জাতি আসিফ নজরুলদের মিস করবে। আইন অঙ্গনের যতটুকু অগ্রগতি আসিফ নজরুলের সময় আসিফ নজরুল হাত ধরে হয়েছে, পুরো জাতি আসিফ নজরুলকে মিস করবে। এগুলো বলছেন যে আমরা ভালো কাজ করেছিলাম, বিএনপির চাইতে আমরা ভালো ছিলাম, পুরো জাতি যেন আসিফ নজরুলদের মিস করে, সেই কাজ আসিফ নজরুল নিজে করছেন। অথচ অন্যান্য উপদেষ্টা অনেকে পালানোর রাস্তা খুঁজছে, আর আসিফ নজরুল তিনি পুরোপুরি রিলেভেন্ট। এবং বিএনপির গোমর, ওই যে নাহিদ ইসলাম যা বলেছেন, সেই দাবিতে সাড়া দিচ্ছেন মনে হয়। রাজপথে না নামলেও বিএনপির গোমর অ্যাটলিস্ট পাস করছে। আমরা একের পরে উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। বলেছিলাম এগুলো প্রকৃত সংস্কারমূলক আইন, অথচ প্রকৃত সংস্কারমূলক আইনগুলো বিএনপি বাতিল করছে। অনেকে তখন সংস্কার কোথায়, বা সরকার তো কিছুই করছে না বলে আমাদের নাকচ করেছেন। কেউ কেউ অধ্যাদেশের সরকার বলে ব্যঙ্গ করেছেন। দুজন পণ্ডিত এমন কথা বলেছেন, এসব করে কি লাভ, এসব তো করবে নির্বাচিত সরকার। এখন এটা ভেবে ভালো লাগছে যে আমাদের বন্ধু সমালোচনা বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো আসলেও ভালো ছিল এবং এসব করে রাখা দরকার ছিল। পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে এই আইনগুলো রাখার দাবি নিয়ে। তা আইনগুলো যদি নাই করতে, যে না এগুলো এখন অধ্যাদেশও করার দরকার নাই, ওটা নির্বাচিত সরকার আসলে করবে, তাহলে এটা এখন আমরা যেটার পক্ষে বলি ওই পক্ষেই আমরা বলতে পারতাম না। বুঝতে পারছেন? অতএব আসিফ নজরুল কতটা ভালো কাজ করেছেন। শুধু আসিফ নজরুল, ইউনূস সরকারকে আমি বলি যে প্রতারণা করলেও বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো সরকার ছিল ইউনূস সরকার। তাদের আমলে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, এত সুন্দর গণতন্ত্র কোনো আমলে ছিল না। আমরা এই আইনগুলো প্রণয়ন করতে অনেক কষ্ট করেছি। আইন মন্ত্রণালয় তুখোর মেধাবীদের নিয়ে ভরা একটি টিম দিন রাত কাজ করেছে। আমরা রিসার্চ করেছি, নিজেরা বসে বসে নিয়মিত আলোচনা করেছি, অন্যদের পরামর্শ নিয়েছি, হওয়ার পর ড্রাফট পরিমার্জন করেছি। এছাড়া সরকার ও ভেতরে নানা প্রতিকূলতার সাথে নিরন্তর লড়াই করেছি। সুপ্রিম কোর্টের সচিবালয় আইন প্রণয়ন করার জন্য আমাকে পদত্যাগের হুমকি পর্যন্ত দিতে হয়েছিল।
এর মানে এই রাষ্ট্রের বিভিন্ন অর্গান রয়েছে যারা সংস্কার কিংবা ভালো কাজ, কারণ সংস্কার না হলে পুরনো বন্দোবস্তের মধ্যেই তাদের ধান্দা, এগুলোকে অনেকে বাধা দেয়, অনেকে সরকারকে ভালো কাজ করতে দেয় না। কিন্তু তারপরও মানে আমলাতান্ত্রিক যে জটিলতা, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির যে বাধা, সবকিছু অতিক্রম করে ইউনূস সরকার অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু এখন সেটা আবার আটকে দেওয়া হচ্ছে। আসিফ নজরুল এগুলো সব গোমর ফাঁস করে দিয়েছেন। আমাদের এত কষ্ট বৃথা যাবে না বলে বিশ্বাস করি। মানুষ বলতে শুরু করেছে এসব সংস্কার, এসব অধ্যাদেশ রাখতে হবে। আমরা মনে হয় না এই আইন থেকে পিছিয়ে পড়া কারো পক্ষে সম্ভব হবে। এখন আমাদের অন্যান্য কয়েকজন উপদেষ্টা আইনগত সংস্কারের জন্য কাজ করেছে। রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে ভালো কিছু অধ্যাদেশ হয়েছে। আশা করি আমরা এসব বিষয়ে আইন রাখার বিষয়ে সচেতন থাকবো। আসিফ নজরুলের এই লেখার একটা তাৎপর্য হচ্ছে যে আসিফ নজরুল কার্যত জনসচেতনতা তৈরি করেছেন বিএনপি সরকারের বিরুদ্ধে, এবং বিএনপির বিরুদ্ধে কার্যত মাঠে নামতে জনগণকে আহ্বান জানিয়েছে। লঙ্কায় যে যায় সে রাবণ হয় কেন? রাবণ হওয়া ছাড়া কি আর কোনো উপায় তার নাই? মানে একটু যদি বলি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফিন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ তো আছেই। এগুলো সব বাতিল কেন? ধন্যবাদ মিশন ভাই। এই কথাগুলো আসলে আলোচনা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না, আনন্দ পাই না। কারণ আমরা যারা গত 15-16 বছর ধরে আন্দোলনে ছিলাম, নিজেকে বনের মোষ তাড়াতাম, তাদের কাছে এটা খুব বিব্রতকর এবং লজ্জাস্কর। এই যে অধ্যাদেশগুলি বললেন, এগুলি তো যেকোনো গণতান্ত্রিক দলের, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ। এইসবের উপরে ভিত্তি করেই কিন্তু আন্দোলন হয় এবং হয়েছে। তাহলে আজকে কেন, কোন পরিস্থিতিতে এই যে বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলোকে বাতিল করে দিচ্ছে, এটা কিন্তু সুদূর প্রসারী একটা একটা চিন্তা কিন্তু আপনাকে করতে হবে এটার এফেক্ট। আমি কিন্তু ওই যে আপনি বললেন যে এই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটাই কিনা এর চেয়েও ভয়াবহ। শুধু এটা না, গতকাল দেখলাম এক ভদ্রলোক, আমি তার জীবনে প্রথম দেখেছি, আপনি দেখেছেন কিনা জানি না, আমি তার নামও শুনিনি, আমি তাকে কোনোদিন কোনো অনলাইনে বলেন অফলাইনে বলেন কোথাও দেখিনি, মীর শাহে আলম। এ নাকি এখন এলজিআরডি প্রতিমন্ত্রী এবং এমপি। উনি যেই বক্তব্যটা সংসদে রেকর্ডেড দিলেন, এই ধরনের অবিবেচনা প্রসূত, অশালীন এবং বলা যায় একটা আপনি বোধহয় শোনেননি, শুনলে আপনি এটা বলতেন এখানে। উনি রসিয়ে বলছেন, আমি জানি না, উনি বোধহয় পাবনা সাইডের লোক হতে পারে, উত্তরবঙ্গের। উনি বলছেন খেলেছে ছাত্ররা, ট্রফি নিয়েছে বিএনপি, কারণ বিএনপির ক্যাপ্টেনকে লন্ডনে গিয়ে প্রফেসর ইউনূস ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ স্থির করে এসেছে। এই যে কথাগুলো রসিয়ে বলা, এবং খালেদা জিয়া নাকি রাজাকারদের গাড়িতে মন্ত্রিত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, এই কথাগুলি কি আসলে কি মানে কি বিএনপির পক্ষের কথা, জাতীয়তাবাদী কথা, নাকি ইতিহাস? আমি খালি এটাই আপনার মাধ্যমে জানতে চাই, লোকটার পরিচয় আমার জানার খুব আগ্রহ। উনি কে? ওনাকে তো 15-16 বছর বা গত 20 বছরে কোনোদিন না তার নাম শুনিনি, দেখিনি। এরা কারা? না দেখেন, উনি কিন্তু বিএনপির এমপি, কিন্তু উনি যে কথাগুলো বললো, উনি বললো যে আমি আপনার কাছে শুনলাম, যেটা বুঝলাম যে ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে এসেছে এবং নির্বাচনের তারিখ ঠিক করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এনেছে। এখন এই কথাটা বলাতেই ক্যাপ্টেন মারুফ রাজু আপনাকে প্রশ্ন, যে বিএনপির লাভ হলো নাকি ক্ষতি হলো? আর একটু অ্যাড করি, এই গাজীপুর এক আসনের এমপি মুজিবুর রহমান, আমি জানি না আপনি চিনেন কিনা, সে বলতেছে সংসদে তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক। এই মানে কত আর হাসির পাত্র হবে এরা? এই যে আপনি বললেন এটা কি ক্ষতির কারণ হবে নাকি হবে না, এটা গত কয়েক সপ্তাহ ধরেই, মানে 3 সপ্তাহ ধরেই আমি 2-3টা কথা জায়গাতে বলেছি, লাইভেও বলেছি, যে আমার মনে হচ্ছে কোনো একটা সূক্ষ্ম কোনো একটা ব্যবস্থা, কোনো একটা কিছু, এই যে বিভিন্ন জিনিস, এই ধরনের কথাবার্তা, তারপরে এই যে বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ বিলগুলোকে বাতিল করে দেওয়া সংস্কারের, তারপরে আবার সালাউদ্দিন আহমেদ সাহেবের সবকিছুতে বক্তব্য দেয়া, এগুলো নিয়ে তো কথা হচ্ছে। জামাত ইসলামী এবং এনসিপি এমপিরা বলছে, কিছু মানুষ, এখনো কিছু সাংবাদিক আছে তারা বলছে, ম্যাক্সিমাম সাংবাদিক এখন নিউট্রালাইজ হয়ে গেছে, তারা এখন সরকারের অংশ। এরা এই যে এটা কেন করছে? কারণ এটা ডাইরেক্টলি আজকে 2 মাস হয়নি সরকার, এখনো 2 মাসের আগেই সরকারকে অজনপ্রিয় করার, বিতর্কিত করার এই যে একটা চেষ্টা। এবং আমি তো এটা বলতে পারবো না যে এটা আসমান থেকে হচ্ছে, এটা বিএনপির লোকরাই করছে, বা বিএনপিতে যারা আজকে নতুন মন্ত্রী এমপি হয়েছে, বড় মন্ত্রী হয়েছে, এখন ববি হাজ্জাজ তারা মন্ত্রী হয়েছে, তারা তো বিএনপির কেউ না। আন্দালুজ্জামান পার্থ যেসব কথা বলেছেন, টেবিল চাপড়িয়ে তারেক রহমান ঠিকই তাকে উৎসাহ দিয়েছেন বা তাকে ভাবা দিয়েছেন, কিন্তু কথাগুলো যে ডিরেক্টলি বিএনপির অস্তিত্বের সাথে যায়, এটা কিন্তু তারেক রহমান একটু বোঝা উচিত ছিল। এবং এই ব্যাপারেও মানুষের প্রশ্ন যে উনি কি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী কিনা। আমি কথাগুলো বলতে চাই না, কথাগুলো বললে আমার নিজের গায়ের উপরে পড়ে, আমি যদি থুতু দিয়ে উপরে আমার গায়ে পড়বে, কিন্তু বিএনপি তো এটাই করছে। আপনি দেখেন, ইউনূস সরকারকে যদি আপনি কোনোভাবে আনগ্লোরিফাই করতে চান, ইউনূস সরকারকে আপনি আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগ যেটা করবে, আওয়ামী লীগ করছে। আপনি দেখে মনে আছেন আপনাদের জাতীয় পার্টি যখন ক্ষমতা থেকে বিতাড়িত হলো 90 সালে, এরশাদ যখন পতন হলো বা পদত্যাগ করে চলে গেল, তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বলেন, বিচারপতি সাহাবুদ্দিন, তাদের কিন্তু জাতীয় পার্টি আজ অবধি পছন্দ করে না। সবসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্টে, কারণ কি তাদের অস্তিত্বের আঘাত করেছিল, তাদেরকে বিতাড়িত করেছিল।
এই জিনিসটাকে বিএনপি শিখতে পারে না কোনোদিন। বিএনপি বারবার যাদেরকে বিএনপিকে যারা অস্তিত্বহীন করার চেষ্টা করে, বিএনপিকে যারা ডিস্টেবিলাইজ করে, বিএনপিকে যারা এমনকি নিষিদ্ধ করার জন্য পজিশনে চলে যায়, বিএনপির নেত্রীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দেয়, বিএনপির নেতাকে যারা পঙ্গু করে দেয়, বিএনপি নেতাকর্মীদেরকে যারা ধান খেতে ঘুমাতে বাধ্য করে, হাজার হাজার নেতাকর্মী গুম করে, তাদের সাথে বিএনপি কিভাবে তাদের ভাষায় কথা বলতে পারে? অ্যাটলিস্ট তো ভাই আপনার বাবা আমাকে যদি আমি ক্ষতি করি, আপনি তো আমাকে অ্যাটলিস্ট ঘৃণা পর্যন্ত করবেন কমসে কম, কিছু করতে না পারেন। আমরা কি উল্টাটা করছি না? আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে খুব দুঃখজনক, আমি ইতিহাসের কথা বলতে বাধ্য হই নতুন প্রজন্মকে দিক শেখানোর জন্য। যখন যখন বিএনপি কোনো একটা পরিস্থিতির কোনো একটা বিষয়ের বেনিফিশিয়ারি হয়েছে, ঐতিহাসিকভাবে বিএনপি সেটাকে ওন করেনি, করে না। কেন করে না? ৭৫ সালের ১৫ই আগস্টের যদি বিপ্লব না হতো, তাহলে বিএনপি নামে দলটা কোনোদিন বাংলাদেশে হতো না। এটা ঐতিহাসিক সত্য, এটা কেউ মানুক না মানুক, এটা ইতিহাসে নির্মম ইতিহাস থেকে আমি বলছি। কিন্তু বিএনপি কি করলো? জিয়া রহমান যতটুকু করেছিলেন, এদেরকে এখান থেকে আইনগতভাবে ভিত্তি দিয়ে, আইনগত প্রোটেকশন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া পরিস্থিতিকে উনি শান্ত করেছিলেন। বিএনপি বাদ বাকি সরকারগুলো কি করলো? তারা তো চেনেই না। তারা ৭৫-এর ১৫ই আগস্টের একটা আসমান থেকে বাজ পড়েছিল, বাজে মুজিব সরকার পতন হয়ে গেছে, রক্ষী বাহিনী বাতিল হয়ে গেছিল, বাংলাদেশের গণতন্ত্র এসে গেছে, এই পর্যন্ত কথা। এর মাঝখানে যে খালেদ মোশাররফের কু, ৩ মাসের মোস্তাকের ক্ষমতা, এগুলো কিন্তু তারা বলে না। তার চেয়ে ইম্পর্টেন্ট কথা, এই লোকগুলিকে যে ফাঁসি দেওয়া হলো ইন্ডিমিনিটির পরেও, বিএনপি সরকারের আমলেও কিন্তু তাদের সুযোগ ছিল মিসট্রায়াল ঘোষণা করার। ৯১ সাল থেকে বিএনপি সেটা করেনি, তাদেরকে ফাঁসি হতে দিয়েছে। তাহলে ভবিষ্যতে যখন কোনোভাবে বাংলাদেশে বিপ্লব হবে, এবারও সেম হলো না? আপনি দেখেন সেম জিনিস একদম এক্স্যাক্টলি। এই যে আজকে যে জুলাই বিপ্লবটা হলো ৫ই আগস্টের, যত বড় বড় কথা আমরা বলি না কেন, এই সেই বিএনপি মাস্টারমাইন্ড ছিল, এই ছিল, কোনো লাভ নাই। বিএনপিও মাস্টারমাইন্ড চেষ্টা করেছে, জামাতও চেষ্টা করেছে, কিন্তু ছাত্রদের অগ্রণী ভূমিকা, যেহেতু ছাত্রদের কোনো দল ছিল না, তারা অনমনীয় ভাবে হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে। এটা বাস্তব সত্য কথা, কেউ মানুক আর না মানুক। তাহলে আজকে এসে আমরা তাদেরকে অন করতে পারছি না কেন? ইউনূস সরকারকে বারবার বলছি ইউনূসকে বিচার করা হবে, ওকে বিচার করা হবে, এগুলো কি আমাদের উপর আসে না? আমরা কি ক্ষমতায় আসতাম যদি প্রফেসর ইউনূস যদি এই ক্ষমতাটা না, এই সরকারটা না আসতো? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকারের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ এত বড় একটা দেশের, বিশেষ করে হাসিনা যাওয়ার পরে বিশৃঙ্খলা অবস্থা, এত বড় লুটপাট, এত গুম খুন, এত কিছু পরে, এত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরে এটাকে ঠিক করে আনা অনেক কঠিন। আর উনি মন্ত্রী টন্ত্রীদেরকে দিয়েছিলেন অনভিজ্ঞ, এনজিওর, এসব মিলিয়ে বেশ কিছু ব্যত্যয় হয়েছে। তার মানে তো এটা যে আপনি ৫ই আগস্টের বিপ্লবকে আপনি ইয়ে করবেন, অস্বীকার করবেন বা তাকে ছোট করার চেষ্টা করবেন। একভাবে আপনি বলছেন ৫ই আগস্টে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, ট্রফি পেয়েছেন, আবার একইভাবে বলছেন যে বিপ্লব এগুলো আমরা করেছি। আবার বিপ্লবের যেই ইয়েগুলো, মানে ভিতরে যে মেইন হার্ট, এই হার্ট গুলোকে আপনি অস্বীকার করছেন। যেই বিচারপতির নিয়োগ নিয়ে এত কিছু হলো বাংলাদেশে, সেই কে এম হাসান থেকে শুরু করে এক বিচারপতির নিয়োগের, বিচারপতির বয়স নিয়ে বিএনপির সরকার পর্যন্ত ১৭ বছর পর্যন্ত ক্ষমতার বাইরে চলে গেল। মেইন তো সেটাই। সেটা নিয়ে যদি গো ধরে না থাকা হতো, আমি যদি সত্য কথা বলি ভাই, আমি বিএনপি সমর্থন করি বলে কি আমাদের ভুল থাকতে পারে না? মানুষ মাত্রই ভুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভুল নাই, আমাদের সবার ভুল আছে। ভুলটাকে শিক্ষা নিয়ে সামনের দিকে ভুলটাকে সংশোধন করে বা আর না হয় মতো করে যেতে হয়, এটাকেই বলে মানুষ। এবং মানুষ ভুল করবেই। তাহলে বিএনপি কি ওই কে এম হাসানের বয়স বাড়ানো নিয়ে, কে এম হাসান ছাড়া কি পৃথিবীতে আর কেউ ছিল না? কে এম হাসানকে করতে গিয়ে বিএনপি ক্ষমতা থেকে ছিটকে পড়লো, ১১ আসলো, ১১ এসে আমাদেরকে কিভাবে মারলো, কিভাবে করলো সবাই জানে, ইনক্লুডিং আমাদের যে এখন যে চেয়ারম্যান, ওনার পর্যন্ত আহত করে পঙ্গু করে বিদেশে পাঠানো হলো। সেই তো সংসদে দেখলাম যে আরমান মীর কাসেম আলীর ছেলে যে গুম হয়েছিল, ব্যারিস্টার আরমান, উনি কেঁদে কেঁদে একটা বক্তব্য দিলেন। শুনেন, আমরা ভাই বাংলাদেশের মানুষরা পার্টিজান, সবাই পার্টিজান, আমরা দল ছাড়া অন্য কারো কথা শুনতে চাই না। আমি কিন্তু মানুষের কথা শুনতে চাই। যে এটা জামাতের এমপি বা একটা জাতীয় ওই আপনার এনসিপির এমপি হলে তার কথা শোনা যাবে না, সে ভালো কথা বলতে পারবে না, এটা ঠিক না। কেঁদে কেঁদে বললেন যে আমি গুম হয়েছি, আমি আমার কষ্ট আমি জানি, যারা হয়েছে তারাও জানে, জাতীয় জানে। যিনি নিজে গুম নির্যাতনের শিকার হলেন এবং শারীরিকভাবে পঙ্গু বরণ করলেন, উনি কিভাবে এই গুমের এটা ক্যান্সেল করার জন্য সাইন করবেন? উনি তো প্রধানমন্ত্রী। এই প্রশ্ন তো আমার। এই জিনিসগুলো আমরা কখন শিখবো? কোনদিনকে আমরা তাহলে এটাকে আমরা কি তাহলে এখন মনে করি যে আমরা একদম স্বপ্নের রাজ্যে চলে গেছি? আমরা কি ভুলে গেছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের আগে যারা ক্ষমতা ছিল, তাদের টাকা পয়সা, তাদের বন্ধু যারা আছে, তাদের ষড়যন্ত্রকারী যারা ছিল, যারা বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল এবং করেছিল, তারা কি নাই এখন? তারা তো আছে। আর আমরা যদি দেখেন আমাদের দ্বিচারিতা, এই যে ইউনূস সরকারকে যে আমরা খারাপ বলছি, আবার ইউনূস সরকারের মন্ত্রীকে নিয়ে আবার আমরা মন্ত্রী বানাচ্ছি। ইউনূস সরকারের একদিক দিয়ে বলছি ইউনূস সরকারের মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার আরেকদিক দিয়ে উনি সরকারের মন্ত্রীকে মহা ক্ষমতাশালী পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছি। মানে কি? ওই রাশিয়ার সাথে আমেরিকার সাথে তার ঘর ভালো সংযোগ, আমেরিকার সাথে উনি যোগাযোগ রাখতে পারবে, আমেরিকার সাথে আপনার তেল আনা টানা বিভিন্ন জায়গাতে কাজ করতে পারবে, মানে আপনার যেটা দরকার ওটা আপনি খাবেন, আর আপনি যেটা খাবেন না ওটা আপনি কাউকে খেতে দিবেন না, ফেলে দিবেন গার্বেজে। এটা তো ঠিক না। এই নীতিগুলো আমাকে কষ্ট দেয় ভাই, আপনাকেও আমি জানি কষ্ট দেয়, ব্যথিত করে, কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। জনাব কিছু মারুফ রাজু, জি। আপনি আমি এই বিএনপির পক্ষে কম টকশো করেছি? প্রচুর না। দিনের পর দিন প্রচুর টকশো করেছি আমরা। আমরা যেখানে বিএনপি নির্যাতিত হয়েছে, যেখানে বিএনপির প্রতি জুলুম হয়েছে, আমরা সবসময় প্রতিবাদ করেছি। কিন্তু আজকে যখন আমরা যৌক্তিক সমালোচনা করি, তখনই কিছু লোক এসে বলে গুপ্ত জামাত। সত্য কথা বলতে গিয়ে যদি গুপ্ত জামাত হই ১০০ বার বলতেও কোনো সমস্যা নাই। গতকালকে দেখলাম যে ২৮ জন বিচারককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে, কারণ ওই যে বিচারের যে অধ্যাদেশটা ওটা বাতিল, তারা সমালোচনা করে, তারা বলতেছে যে এটা বাতিল করা ঠিক না। এবং যেই বিএনপি আমরা দেখেছি
বিএনপির লোকজন, বিএনপির কর্মীরা শেখ হাসিনার সমালোচনা করতে গিয়ে, শেখ হাসিনাকে কটূক্তি করতে গিয়ে তারা প্রচুর জেল কেটেছে, 1 বছর 2 বছর 1.5 বছর। এখন অনবরত দেখতেছি তারেক রহমানকে কটূক্তি করার জন্য মানুষজন জেলে যাচ্ছে। আজকে একজনকে ধরলো ওই যে এনসিপির, গত পরশুদিন একজনকে ধরলো ভোলার এক মহিলাকে, অবশ্য ছেড়ে দিয়েছে, ফেসবুকে খুব লেখালেখি হয়েছিল, তার প্রতিবন্ধী ছেলে আছে এজন্য ছেড়ে দিছে। তাহলে এখন আমরা আসলে কি পেলাম এখানে? আপনি দেখেন তারেক রহমান সংসদে কোনো কথাই বলেন না, কোনো কথা বলেন না। আপনি যদি সংসদে কোনো কথা না বলেন তাহলে আপনি সালাউদ্দিন আহমেদকে আপনি সব দায়িত্ব দিলেন। এই সালাউদ্দিন তারেক রহমান বিষয়টা আসলে আপনার কাছে মানে কি মনে হয়? সেই দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।